রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে টিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশের পোশাক শ্রমিকের মজুরি এখনো বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলছেন বিশ্লেষকেরা। শ্রমিকদের বার্গেনিং এজেন্ট হয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সরকার কিছুই করেনি, দাবি খালেদা জিয়ার। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার ব্যবস্থা নেই, সরকার ঘোষিত শ্রম আইন কার্যকর করার দাবি। বিশ্বে বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি এখনো তুলনামূলক কম মজুরির দেশের তালিকায় মিয়ানমার, ইথিওপিয়ার পরে আছে বাংলাদেশ। তবে পোশাক খাতে প্রতিযোগী রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশের সবার নিচে। এতে শ্রমিকের কর্মক্ষমতা বাড়ছে না, ভাবমূর্তিরও ক্ষতি হচ্ছে বলছেন বিশ্লেষকেরা। তাজরিনের পর রানা প্লাজা বিপর্যয়, 5 মাসের ব্যবধানে 1250 শ্রমিকের মৃত্যুতে সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। ভাবমূর্তি সংকটে পড়ে 40 লাখ শ্রমিকের তৈরি পোশাক খাত। কারখানায় শ্রমিকের নিরাপত্তার পাশাপাশি সমালোচনা চলে সস্তা শ্রম নিয়েও। এই প্রেক্ষাপটে 2013 নভেম্বরে 76% বাড়িয়ে ন্যূনতম মজুরি 5300 টাকা নির্ধারণ করা হয়। এতে মূল বেতনের পাশাপাশি রাখা হয় যাতায়াত, চিকিৎসা ও খাবার খরচও। এসব বাদ দিলে বাংলাদেশই সর্বনিম্ন মজুরির দেশ বলছেন বিশেষজ্ঞরা। দেখা যায় শ্রীলঙ্কায় প্রচুর অন্যান্য সহযোগিতা আছে, ভারতে এখনো সবার জন্য রেশন বিদ্যমান। সুতরাং একটা হচ্ছে মজুরিতে তো কমই, কিন্তু মজুরির পাশাপাশি অন্যান্য যে সামাজিক সহযোগিতা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি শ্রমজীবী মানুষের থাকে, সেক্ষেত্রে আমাদের দেশ একদম নাইর কাঠায় চলে গেছে। তবে এটা মানতে নারাজ মালিক পক্ষ। বিজেএমইএ বলছে এখানে অদক্ষ শ্রমিকদের যা দেয়া হচ্ছে তা কম নয়। আমাদের যে এফিসিয়েন্সি লেভেল সেই অনুযায়ী আমরা কিন্তু বেতন বেশি দেই, এবং যে লোক যেখান থেকেই আপনি তথ্যটা পেয়ে থাকেন না কেন, আমি বলবো আপনি মিয়ানমারে কত, আপনি ইথিওপিয়ার থেকেও আপনি কাপড় কিনতেছেন, ইথিওপিয়ায় কত। বিশ্বব্যাংকের সবশেষ গবেষণা অবশ্য বলছে ভিন্ন কথা। এতে বলা হয়েছে বিশ্বে পোশাক রপ্তানিতে প্রতিযোগিতায় থাকা 8টি দেশের মধ্যে বাংলাদেশের শ্রমিকদের নিম্নতম মজুরি সর্বনিম্ন। এখানকার শ্রমিকদের কর্মদক্ষতাও প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম। প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে সাথে ওয়েজের ইনক্রিজ, এই দুটো যদি একই সাথে না বাড়ে তাহলে কিন্তু যেই মুরগি মানে গোল্ডেন এক্স স্বর্ণের ডিম যে দিচ্ছে সেটা তো ওই মুরগিটাকে মেরে ফেলা হবে। বিশ্লেষকরা বলছেন শ্রমিকের মজুরি সম্মানজনক পর্যায়ে নিতে দায়িত্ব নিতে হবে তৈরি পোশাক শিল্প মালিক ও বিদেশি ক্রেতা উভয় পক্ষকেই। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম, মাছের পোশাক রপ্তানিকারীদের সংগঠন বিজিএমএ সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ফয়জুল হাকিম। আমি জনাব ইসরাফিল আলম আপনার কাছে জানতে চাইবো যে সারা দেশে মে দিবসের নানা আয়োজনের মধ্যেই রাজধানী ঢাকার মতিঝিলে 2 জন নির্মাণ শ্রমিক কর্মস্থলে নিহত হলেন। শ্রমিক নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কি, এর দায় আসলে কার? জনাব ইসরাফিল আলম। ধন্যবাদ আপনাকে। শ্রমিক নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের শোভন কাজ বা তাদের সব ধরনের অধিকার সুরক্ষা করার দায়িত্ব প্রকৃতপক্ষে যারা নিয়োগ করেন তাদের। সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব হলো এই সম্পর্কে বিধিবিধান দিক নির্দেশনা তৈরি করে দেওয়া। তবে এটা বাস্তবায়ন করতে গেলে সরকারি খাতের শ্রমিকদের, সেটা সরকারি একাই যথেষ্ট, কিন্তু বেসরকারি খাতে বাস্তবায়ন করতে গেলে বেসরকারি মালিক যারা আছেন তাদের কিন্তু এখানে দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইন করলেই হবে না, নীতি করলেই হবে না, বিধি দিলেই হবে না। যদি মালিক পক্ষ আন্তরিকভাবে সেটাকে বাস্তবায়নের জন্য এগিয়ে না আসেন তাহলে এর সুফল শ্রমিকরা পায় না। তা আজকে যে দুর্ঘটনাগুলো হচ্ছে, পেশাগত দুর্ঘটনা, পেশাগত স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো আছে, এগুলো প্রকৃতপক্ষে আমি মনে করব যে আমাদের মালিক ভাইয়েরা অনেক অগ্রগতি করেছেন, অনেক উন্নয়ন করেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের ব্যর্থতা আছে, পশ্চাৎপদতা আছে, উদাসীনতা আছে, সেই কারণে এগুলো হচ্ছে। জনাব ইসরাফিল আলম, আপনি আমাদেরকে একটু বলবেন যে এই সংক্রান্ত আসলে আইনটা কি? যদি ঝুঁকিপূর্ণ জায়গায় নির্মাণ শ্রমিকরা কাজ করে না, পর্যাপ্ত ঝুঁকি মুক্ত করার ব্যবস্থা মালিকরা না নেন, আপনারা সরকার মানে রাষ্ট্রের আইনটা কি আসলে, মানে সুরক্ষা দেওয়া? আমাদের বর্তমান যে আইনটা আমরা পাশ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে নীতি পাশ করেছি, যে বিধিমালা তৈরি করা হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যারা মৃত্যুবরণ করবে
তাদের জন্য 1 লক্ষ টাকা যারা আহত হবে 1,25,000 টাকা ন্যূনতম দিতে হবে, কিন্তু সক্ষমতা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী বাস্তবতার আলোকে এটা বৃদ্ধি করে 1 কোটিও করা যায়, 50 লাখও করা যায়, 10 লাখও করা যায়। ইসরাফিল ভাই, আপনি তো আসলে মারা গেলে আমি কত টাকা পাবো সেইটা বলছেন, মানে ঝুঁকি যদি কেউ ঝুঁকি মুক্ত ভাবে কাজের ক্ষেত্র না দেয় তার ক্ষেত্রে আপনারা কোনো কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো আইন নাই? খালেদ ভাই, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের আইন আছে, বিধি আছে, এবং এটাকে দেখার জন্য লেবার ডিপার্টমেন্টে ইন্সপেকশন ডিপার্টমেন্ট আছে, 400 জন ইন্সপেক্টর নতুন নিয়োগ দেওয়া হয়েছে এগুলো দেখার জন্য। তারা এখন এগুলো নিয়ে কাজ করছে এবং সুনির্দিষ্ট আইন আছে। মালিকদের এটার অবহেলার কারণে যদি অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের দণ্ড, কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও বিধান আছে। জনাব ইসরাফিল আলম, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমাদের সাথে ফয়জুল হাকিম আছেন। জনাব ফয়জুল হাকিম, আপনি বলবেন কি যে সরকার, আপনি জানেন যে জনাব ইসরাফিল আলম শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছিলেন যে আইন আছে, কিন্তু এটি যদি আসলে যারা মালিক পক্ষ, যারা শ্রমিকদের নিয়োগ করেন, তারা যদি এটা না মানেন তাদের আসলে খুব বেশি কিছু করার নেই। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? আমরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন এই বক্তব্যের সাথে একমত নই, কারণ আইনকে দেখার জন্য তো সরকার রয়েছে। সরকারের কাজটা কি তাহলে? আইনের তো নিজের কোনো গতি নেই, সরকারই কিন্তু আইনকে কার্যকর করে আইনের গতি দেয়। এই যে রানা প্লাজা ভবন ধসে গেল এবং সারা দুনিয়াতে এটা খবর হলো, এর আগে তো তাজরিনে আগুনে পড়ে শ্রমিকরা মারা গিয়েছেন, এবং তাজরিন গার্মেন্ট যেখানে ছিল বা আপনারা জানেন সেখান থেকে তো একটা দমকল বাহিনী গাড়ি ঢুকতে পারে না। তো দমকল বাহিনী তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে এটা অনুমতি দিল? এবং বিল্ডিং কোড যে নির্মাণ শিল্পের ক্ষেত্রে, সেই বিল্ডিং কোড যে মানছে না গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বা বিভিন্ন ফ্যাক্টরিগুলো, সেটা দেখার দায়িত্ব সরকারের। না, এটা স্পেসিফিক ফজল হাকিম ভাই, আমরা আজকে যেটি নিয়ে কথা বলছিলাম, রাজধানী ঢাকার মতিঝিলে 2 জন নির্মাণ শ্রমিক যে মারা গেলেন, এই ক্ষেত্রে আসলে সরকারের কি করণীয় আছে যেটা সরকার করছে না বলে আপনি মনে করছেন? সরকার প্রথমত হচ্ছে যে এই শ্রমিকদের, এর আগে আপনার ধরেন কিছুদিন আগে এই যে ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে মগবাজারেও কিন্তু একজন শ্রমিক মারা গিয়েছিল সেখানে, আজকেও মারা গিয়েছে মতিঝিলে, সরি। তো সেই ক্ষেত্রে সরকারের এখানে যেহেতু এটা রিপোর্ট এসছে, সরকারের দায়িত্ব হচ্ছে এই ক্ষতিপূরণ আদায় করা, এবং এই ধরনের নির্মাণ শিল্পে যারা আছেন, নিয়োগকর্তা রয়েছেন, তারা নিয়ম মানছেন কিনা, নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে জীবনের নিরাপত্তা নিশ্চিত করছেন কিনা, সেটা তো এই সেনেট, এই যে ইন্সপেক্টর যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের দায়িত্ব একটা রয়েছে এখানে, তাদের এই দায়িত্ব রয়েছে। আমি জনাব ইসরাফিল আলমের কাছে আবার আসবো, কিন্তু আমি জনাব সিদ্দিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনাব সিদ্দিকুর রহমান, বিজিএমইএ বা আপনারা যারা পোশাক শিল্প রপ্তানিকারক সংস্থা আছেন, আলাদা আলাদাভাবে আপনারা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তাও বটে, তারা এই বছর, তারপর আগের বছর ব্যবসা কেমন করলেন? লাভ বা ইয়ের দিক দিয়ে যদি আপনারা বলি, একজন ব্যবসায়ী হিসেবে যদি আপনার কাছে প্রশ্ন করি, আপনারা কেমন মুনাফা বা কেমন ভালো ব্যবসা করলেন কিনা খারাপ ব্যবসা করলেন? ধন্যবাদ আপনাকে। এখানে প্রশ্ন হলো, ব্যবসা কিন্তু রানা প্লাজা এবং তাজরিন দুইটা পরপর ঘটনা ঘটার পরে আমাদের এখানে বিদেশে, দেশে সব জায়গায় কিন্তু আমরা সাংঘাতিকভাবে ইমেজ ক্রাইসিসের মধ্যে পড়ার পরে সরকার ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে ওখানে কম্প্যাক্ট সিগনেচার করে, এবং কম্প্যাক্ট সিগনেচার করার পরে অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বলে 3টা ইনিশিয়েটিভ আমাদের ফ্যাক্টরিগুলোকে ইন্সপেকশন করে। এই ইন্সপেকশন করার পরে এখন আমরা রিপোর্ট পেয়েছি যে 39টা ফ্যাক্টরি আনসেফ বলে মনে হয়েছে, কিছু ফ্যাক্টরি পার্টলি আনসেফ বলে কিছুটা রিঅ্যারেঞ্জমেন্ট করে পরিচালনা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে বায়ারদের যে ইমেজের আমাদের ক্রাইসিসটা ছিল, সেটা আমরা আস্তে আস্তে উন্নতি করতেছি, কিন্তু সেই উন্নতি করার মাঝখানে যে 2টা বছর আপনারা দেখেছেন যে আমাদের গ্রোথ প্রায় নেগেটিভ পর্যায়ে ছিল, এই বছর এসে একটু গ্রোথ হচ্ছে। সিদ্দিক ভাই, একজন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ীদের নেতা হিসেবে আমি আপনাকে জানতে চাইবো যে এই 2 বছরে ব্যবসা কেমন হলো, মানে মুনাফার দিক দিয়ে আপনারা খুশি কিনা? যে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল আপনাদের, সেই চ্যালেঞ্জটা আপনারা? গত 2 বছরে কিন্তু আমাদের ব্যবসা খারাপ অবস্থায় ছিল, মালিকরা অনেক কষ্টে, উদ্যোক্তারা আমরা ব্যবসাটা টিকিয়ে রেখেছি এবং পরিচালনা করতেছিলাম, কিন্তু একটা আশায় যে আমরা যখন এই রিমিডিয়েশন এইসব শেষ করব, তখন আবার আমাদের ইমেজটা যখন ফিরে পাবো, তখন আবার ব্যবসাটা ভালো হবে। এবং এখন এই বছর কিন্তু এসে আমাদের কিছুটা হইলো
গ্রোথ আছে জি এবং এই সিদ্দিক ভাই, আমি এই growth-টা- প্রসঙ্গেই আসছিলাম যে আমরা কিছুটা গ্রোথ দেখতে পাচ্ছি এবং আপনারা ভালো করছেন ব্যবসা, আপনাদেরকে সেজন্য অভিনন্দন জানাই। কিন্তু যখন শ্রমিকদের বেতন বাড়ানোর কথাটা উঠেছিল তখন আপনারা বলেছিলেন যে শ্রমিকদের এই বেতন বাড়ানো হলে আপনাদের সবার আসলে মাঠে বসে যেতে হবে, কিন্তু অ্যাপারেন্টলি শ্রমিকদের বেতন অনেক মানে কিছুটা বাড়ানোর পরও আপনাদের ব্যবসায় সেটা বড় কোনো প্রভাব পড়ে নাই। এখন আমাদের যে ভাবমূর্তির প্রসঙ্গটা আমাদের আসছে সেটা আসতেছে যে আমাদের শ্রমিকদের বেতন আসলে কম, যেটি আপনি বলছেন যে মায়ানমার বা ইথিওপিয়ার চেয়ে ভালো, কিন্তু আপনি মায়ানমার বা ইথিওপিয়ার চেয়ে ভালো বেতন দিয়ে আসলে খুশি থাকতে চান কিনা সেটি আমরা জানতে চাইবো সিদ্দিক ভাই আপনার কাছে। ফজল হাকিম ভাই এবং ইসরাফিল ভাই আমাদের সঙ্গে থাকবেন, আমরা বিরতি নিয়ে ফিরছি। জনাব সিদ্দিকুর রহমান, শ্রমিকদের বেতনটা বা শ্রমিকদের মজুরিটা এখনো যে বিশ্বের মধ্যে সবচেয়ে কম, এটি বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তির উপর কোনো প্রভাব রাখছে কিনা বা গ্রোথে কোনো প্রভাব রাখছে কিনা, জনাব সিদ্দিকুর রহমান? না, বেতনের বিষয়টা হলো এটা তো আমরা যেভাবে বায়ারদের কাছ থেকে পাবো ঠিক তার উপরে ডিপেন্ড করে আমরা দিতে পারবো। আমরাও চাই যে আমাদের শ্রমিক ভাই বোনেরা যদি বেতন বেশি দিতে পারি বা তাদেরকে যদি সুযোগ সুবিধা বেশি দিতে পারি, সিদ্দিক ভাই, বায়াররা কি তাহলে বেতনটা তারা আলাদা ভালো করে থাকবে দেয়? এবং আমাদের সিদ্দিক ভাই, বায়াররা কি বেতনটা আলাদা করে দেয়? যে এটা কখনোই আলাদা করে দেয় না, বেতনটা কখনোই আলাদা করে দেয় না। জি। তারা আমাদেরকে সিএমটা আলাদা করে দেয়। জি। সমস্ত র ম্যাটেরিয়ালের পরে আমাদের সিএমটা দেয়। জি। সেই সিএম থেকে আমরা বেতন এবং আমাদের যে ওভারহেড কস্ট আছে সেগুলো আমাদেরকে খরচ করে তারপরে আমাদেরকে প্রফিট করতে হয়। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আমাদের এখানে ছোট মাঝারি এবং বড় কিছু শিল্প উদ্যোক্তা আছে। জি। বড় যে শিল্প উদ্যোক্তারা আছে তারা হয়তো কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে পারে একটা কিছু হলে, কিন্তু আপনি দেখছেন এবার ইন্সপেকশনে দেখা গেছে যে 60%-এর উপরে ফ্যাক্টরি হলো ছোট এবং মাঝারি। জি। ছোট এবং মাঝারি শিল্প কিন্তু খুবই কষ্টের মধ্যে এখনই চলতেছে জি। এবং আমাদের ডলারের রেট কিন্তু একটা জায়গায় অবস্থান করছে, হোয়ারাজ যেখানে ইন্ডিয়ায় তখন ডলার ছিল 42 টাকা 43 টাকা, যখন আমাদের এখানে ছিল 84 টাকা। আমার 84 টাকার থেকে আজকে 77 টাকা 78 টাকায় আসছে, ইন্ডিয়ায় কিন্তু এটা 65-66 টাকায় চলে গেছে। এইভাবে কিন্তু শ্রীলঙ্কায় হয়েছে, ভিয়েতনামেও হয়েছে, জি। ইভেন টার্কিতেও হয়েছে। 38%-এর উপরে টার্কিতে ডিভ্যালুয়েশন হয়েছে। রাইট। তাহলে কিন্তু আমাকে সিদ্দিক ভাই, আমি এই বিষয়টা বুঝতে, কিন্তু আপনারা এই বিষয়টি নিশ্চিত করছেন যে শ্রমিকদের মজুরি নিশ্চিত করার জন্য অনেক উদ্যোক্তাই আসলে ন্যূনতম মুনাফাই করছেন, যতটুকু না করলেই না, খুব বেশি মুনাফা তারা করছেন না। শুধু ন্যূনতম না, অনেকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। অনেকে বন্ধ করে দিতে পারছে। আপনি- জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব ফজল হাকিমের একটা মন্তব্য জানতে চাইবো যে জনাব ফজল হাকিম, আপনি দেখছেন যে জনাব সিদ্দিকুর রহমান দাবি করছেন যে তারা শ্রমিকদের মজুরি নিশ্চিত করছেন আসলে যতটা তারা পারছেন, আপনাদের পর্যবেক্ষণে কি আলাদা কোনো কথা বলে এর? না, এখানে প্রথমত হচ্ছে যে মালিকরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন যে মূলত মুনাফা থেকেই শ্রমিকদের মজুরি দেয়া হয়। বাস্তবে কিন্তু সেটা নয়। শ্রমিকদের মজুরি তাদের পুঁজি বিনিয়োগের মধ্যেই ধরা থাকে। যে শিল্পে বা যে পুঁজি বিনিয়োগে মুনাফা নেই সেখানে নিশ্চয়ই কেউ পুঁজি খাটায় না। তো শ্রমিকদের যে মজুরি তারা নির্ধারণ করেন, এটা আসলে কিসের ভিত্তিতে তারা নির্ধারণ করেন, সে প্রশ্ন আমরা সঙ্গত কারণেই এখানে করতে পারি। কিন্তু ফজল হাকিম ভাই, যদি মনে করেন কারখানাটাই বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকরা কাজ করতে পাবে কোথায় আসলে? আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্ন তো রয়েছেই, জি। কিন্তু শ্রমিকদের নিজেদের যে শ্রমশক্তি, জি। যে শ্রমশক্তি তারা কারখানায় এসে দিচ্ছেন এবং পরের দিনও এসে দিচ্ছেন পুনরুৎপাদনের জন্য, তাই সেই শ্রমশক্তি প্রকৃত মূল্য যেটা বাজার থেকে তারা সংগ্রহ করেন বেঁচে থাকার জন্য, সেটা আজকের দিনে কত, সেটা যদি দেখা যায় তাহলে দেখা যায় যে পাকিস্তান মূলত এর চেয়ে ভালো ছিল 69-এ 1969 সনে নুরখা কমিশন যে মজুরি দিত। জনাব ফজল হাকিম ভাই, আপনি যে শ্রমিকের কথা, পাকিস্তান আমলে যে শ্রমিকের কথা বলছেন, তিনি আর আজ যিনি গার্মেন্টস ফ্যাক্টরিতে একেবারে নবিশ হিসাবে জয়েন করছেন, যিনি আসলে কিছুই জানেন না, শিক্ষানবিশ হিসেবে জয়েন করছেন, তাকে কি একই কাতারে ফেলবেন? না, সেটা আপনার মালিকদের একটা বক্তব্য রয়েছে, কেন এই সাধারণ যারা হেল্পার গার্মেন্টস সেক্টরে, না মালিকদের বক্তব্য না, সেটা হলো আইন এবং
আমাকে একটু বলতে দিতে হবে এখানে মজুরির বিষয়। সেটা হলো যে আমরা যে মজুরিটা উনি আমার ভাই যেটা বলেছেন এটার সাথে একমত না, কারণ মজুরি নির্ধারণ করে হিসাব করে কখনো কেউ ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট করতে পারে না, কোথাও এটা হয় না। যদি তাই হইতো তাহলে আজকে দেখেন আমাদের না, কিন্তু মেম্বার আছে সিদ্দিক প্রায় ভাই, ৬,০০০ এর সিদ্দিক ভাই, উপরে। এটাও বা কেমন আর কথা যে আপনারা মুনাফা করতে পারলে মজুরি দিবেন, না পারলে দিবেন না? মুনাফা করতে না পারা আপনাদের ব্যবস্থাপনাগত ব্যর্থতা। না এটি তো- পারলে না আমি যখন না আমাদের একটা স্বাধীন দেশে মজুরি বোর্ড আছে এবং সরকার কর্তৃক মজুরি নির্ধারণ করা আছে। আমরা কিন্তু সেই মজুরি যে যদি কেউ না দেয় তাইলে সেটা আমরা কখনো এনকারেজ করি না, অবশ্যই দিতে হবে। শ্রম আইনে এবং এই আইনে যে আমাদের যে মজুরি সরকার নির্ধারণ করে দিয়েছে সে মজুরি আমরা অবশ্যই দিব না কেন, অবশ্যই আমার শ্রমিককে দিতে কিন্তু হবে। কিন্তু যতক্ষণ সিদ্দিক ভাই, পর্যন্ত আমি সিদ্দিক ভাই, দিতে ফজল হাকিম পারবো- ভাই যে প্রশ্নটি তুলেছেন যে আপনারা সেই মজুরিটি নির্ধারণ করেন কিসের ভিত্তিতে? একটা লোক শ্রম দিচ্ছে, তিনি বাজার থেকে আসলে কি পাবেন তার শ্রমের মূল্যের বিনিময়ে, সেইভাবে কি আপনারা? মজুরি তো আমরা নির্ধারণ করি না, সরকার নির্ধারণ করে। মজুরি ফজল হাকিম, তো আপনি আমরা কোনো কিছু নির্ধারণ করি বলবেন? না। তাহলে মজুরি- আমি ইসরাফিল ভাইয়ের কাছে মজুরি যেতাম এই বিষয়ে। সরকার না না আমারটা একটু আমি শেষ জি, করি। জি। মজুরি সরকার একটা ওয়েজ বোর্ড করেন, ওয়েজ বোর্ড যে এটি পরিষ্কার, সেখানে সিদ্দিক ভাই, এটি পরিষ্কার। ফজল হাকিম ভাই, আপনি এই প্রসঙ্গে যদি কিছু বলেন, আমরা আসলে সরকারের প্রতিনিধি আছেন ইসরাফিল আলম, তার কাছ থেকে আমরা জানতে চাই যে মজুরি সরকার একটি ওয়েজ বোর্ড করে সিদ্ধান্ত দেন, সেক্ষেত্রে মালিকের দোষ আমরা কেন দেখছি? না, এখানে আমি যেটা বলবো, আজকে প্রধানমন্ত্রী বেতন বলেছেন নির্ধারণ করে মালিক, মে- শ্রমিক, সরকার সম্মিলিতভাবে। কিন্তু বাস্তবে জি ইসরাফিল ভাই, আমি একটু ফজল হাকিম ভাইকে শুনে নেই 30টা সেকেন্ড। জি ফজল হাকিম ভাই। আজকে মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন যে এই শ্রমিকদের মজুরি এসব দাবি দেওয়ার কোনো প্রয়োজন নেই, উনি নাকি জানেন কি দিতে হবে। তো এটা আমরা খুব মাননীয় প্রধানমন্ত্রীকে খুব সঙ্গত কারণেই জানতে পারি যে একটা 6 সদস্যের শ্রমিক পরিবার আজকের দিনে ঢাকায় কিংবা আশুলিয়ায় কিংবা সাভারে বা চট্টগ্রামে বেঁচে থাকতে গেলে ঘর ভাড়া কত, সেই পরিবারের কিন্তু ফজল হাকিম ভাই, আপনার কাছে কি মনে হয় না যে এই হিসাবটা একটু এরকম যে 16 বছর বা 18 বছর বা 20 বছরের তরুণ বা তরুণী 6 সদস্যের পরিবারের একজন সদস্য, তার ঘাড়ে আসলে 6 সদস্যের পরিবারটি নয়? না, এইটা তো সেদিক দিয়ে তার বয়স দেখে দেখে তো এটা করা হচ্ছে না, না তাই মানে না? আমরা কেন আপনি ধরে যদি, নিচ্ছি তাকে 6 আপনি সদস্যের যদি- পরিবারের দায়িত্ব তার নিতে হবে? না না, একজন শ্রমিক পরিবারের যে প্রশ্ন, বাবা মা এবং তার যে পরিবার আবার জি। ভবিষ্যৎ বংশধরের যে প্রশ্ন, জি। সেই ভবিষ্যতের বংশধরকে রক্ষা করার জন্য, শিল্প উৎপাদনের জন্য জি। সেই পরিবারের কথা নিশ্চয়ই ভাবতে হবে এবং আইএলও কনভেনশন অনুযায়ী ভাবতে হবে এখানে। না আইএলও এটা তো আমার- কিন্তু আপনি শিক্ষানবিশ অবস্থায় ভাববেন কিনা? যাই হোক, না না, এখন শিক্ষানবিশ কতদিন শিশু রাষ্ট্র যেমন বলা হয় গণতন্ত্রের ক্ষেত্রে, যে বাংলাদেশ এখনো শিশু রাষ্ট্র। আমার মনে হয় যে আজকে শিক্ষানবিশ 30 কাল বছর ধরে গার্মেন্ট শিল্পের শ্রমিকরা শিক্ষানবিশ কাজ কাল খুব করছে। বেশি দিন নয়। জনাব ফজল হাকিম ভাই, জনাব সিদ্দিকুর রহমান ভাই, সিদ্দিকুর রহমান ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ। জনাব ইসরাফিল আলম, আপনি আমাদের সঙ্গে থাকেন। যে প্রশ্ন ফজল হাকিম ভাই তুলেছেন যে 6 সদস্যের পরিবারকে তোলার জন্য আপনারা কত টাকা আসলে মজুরি ঠিক করলেন, আপনি যেটি বলছিলেন মালিক, শ্রমিক এবং সরকার 3 পক্ষ মিলে সে ঠিক করে। অন্যদিকে যেটি প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে তিনি আসলে কোনো বার্গেনিং এজেন্টের কাজই তিনি করেন, এবং এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন যে আসলে সরকার শ্রমিকদের জন্য কিছুই করে না। এই বিষয়গুলি নিয়ে আপনার মতামত শুনতে আমরা একটু আসবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, তখন আমাদের সাথে চট্টগ্রাম থেকে শ্রমিক দলের সভাপতিও যোগ দিবেন। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। জনাব ইসরাফিল আলম আছেন আমাদের সঙ্গে, চট্টগ্রাম বিভাগ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম নাজিমুদ্দিন আছেন আমাদের সঙ্গে। ইসরাফিল ভাই, নাজিম ভাই, আমাদের এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, এই মুহূর্তে ঘটছে, আসলে নিয়ন্ত্রণে আসেনি। কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে। আমরা একটু দেখে আসি যে সেখানে কি অবস্থা। সাফিয়াজ সুলতানা আছেন আমাদের সঙ্গে। সাফিয়াজ, কি অবস্থা? এই আগুনটি আসলে কতটা বড় হচ্ছে বা কত নিয়ন্ত্রণে কিভাবে আসবে বলে আপনি মনে করছেন? কি খবর পেলেন এখন পর্যন্ত সাফিয়াজ?
এখানে আমি যখন এসেছি, আমি কিছুক্ষণ আগে পৌঁছেছি, কিন্তু এখানে আগুন লেগেছে, কিন্তু সে গত 20 মিনিট ধরে এখানে আগুন লেগেছে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে এখানে লেদ তোষকের একটি আড়ত আছে, বা লেদ তোষকের গুদাম যেটাকে বলা হয়, সেখান থেকেই এখানে আগুনটা ছড়িয়ে পড়ে। এবং এখানে হাসিনা মার্কেট যেটা বলা হচ্ছে জনতা টাওয়ারের পিছনে, এই মার্কেটটি একটু খেয়াল করলে আপনি যেটি দেখতে পাবেন যে এই মার্কেটে কিন্তু কিছুক্ষণ আগে গত 20 মিনিট ধরে এখানে আগুন ছড়িয়ে পড়েছে। এবং আশেপাশে যেই শুধু মার্কেট না, আশেপাশে যেই বাড়ি আছে সেই বাড়িতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। এখানে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছেন। কিন্তু এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানে যারা প্রত্যক্ষদর্শী বা এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এখানে কিন্তু কিছু গ্যাসের লাইনও আছে। সুতরাং তারা অনেকটা সতর্কভাবে কাজ করছেন। এবং এখানে প্রায় 50 গজের মধ্যে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ যে কোনো মুহূর্তে এখানে গ্যাসের লাইন বিস্ফোরণ হতে পারে। এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন আগুন নেভাতে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো উন্নতি বা তেমন কোনো পরিস্থিতি যে আগুন কমে গেছে এরকম কিন্তু আপনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যে আগুন নিয়ন্ত্রণে আসার খবর বা আগুনের অন্যান্য খবর আপনি জানিয়ে দিবেন। আমরা আবার এডিটর স্পিকে ফেরত যাচ্ছি ইসরাফিল আলমের কাছে, এবং জনাব এম নাজিমুদ্দিন আছেন। জনাব ইসরাফিল আলম, আপনি শুনছিলেন আমরা বিজিএম এর সভাপতি ছিলেন আমাদের সঙ্গে ছিলেন ফয়জুল হাকিম, যিনি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি। আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে সরকার মজুরি নির্ধারণ এবং মজুরি পালনের ক্ষেত্রে কতটা সিরিয়াস। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের কথা শুনেছেন, মাননীয় বিএনপি চেয়ারপারসনের ভাষণের কথা শুনেছেন, সব দিক করে যদি একটু বলেন জনাব ইসরাফিল আলম। ধন্যবাদ খেলবে, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে এসেছে। আমি একটু সুযোগ নিব বলার যে 84 সাল থেকে শুরু করে 30 বছরে গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য বেতন করা হয়েছিল মাত্র $20। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সেবার দায়িত্বে আসার পর উনি সেটা 3 গুণ বাড়িয়ে 3.5 গুণ বাড়িয়ে করেছেন $68। এই জিনিসটা আপনারা তুলনা করলেই, আপনার বিবেককে জিজ্ঞেস করলে আপনারা বুঝবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য উনি শুধু প্রধানমন্ত্রী নয়, আমি মনে করি একজন দক্ষ। আমাদের দর্শকদের জন্য আবার একটু বলবেন যে মানে 20 বছরে 3 গুণ, 30 বছরে করা হয়েছিল 84 সাল থেকে 30 বছর করা হয়েছিল $20। জি। আর মাননীয় প্রধানমন্ত্রী উনি দায়িত্বে আসার পরে উনি 2 বারে বৃদ্ধি করে $68 আমাদের একটু পার্সপেক্টিভে ফেলার জন্য ইসরাফিল ভাই, 84 সালে বা 85 সালে একজন সংসদ সদস্যের বেতন কত ছিল আর এখন কয় গুণ বেড়েছে সেটি কি একটু বলবেন, একটু পার্সপেক্টিভে বোঝার জন্য? না, সেটা না, আমি বলছি যে 30 বছরে বৃদ্ধি করে 20-এ গিয়েছিল, সেটা হয়েছে $68। আমি এই জন্য বলছি। আর একটা বিষয় যে কথাটা সিদ্দিক ভাই বলেছেন যে বেতন বৃদ্ধির বিষয়টা কিন্তু আইনগতভাবে এটা কেউ এককভাবে করে না, এটা ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এটা করা হয়। এটা একটা সুন্দর একটা পদ্ধতি। আমি মনে করি গার্মেন্টস শিল্পের ব্যবসার সক্ষমতার উপর নির্ভর করে এই বেতনটা নির্দিষ্ট করা উচিত। এবং গত 2 বছরে গার্মেন্টস শিল্পে কিন্তু লস হয়নি, তারা 12%, 14% করে লাভ করেছে। আমি মনে করি তারা একটু উদার হবেন, তারা আরেকটু অগ্রসর হবেন, শ্রমিকমুখী হবেন। শ্রমিক ভাই বোনদের বেতন বৃদ্ধির ব্যাপারে তার প্রধানমন্ত্রী বলতে হবে কেন, তারা নিজের দায়বদ্ধতার থেকেই যেন তারা একটু সচেষ্ট হন। আর আমি একটি কথা বলি, শ্রমিক শোষণ করে শ্রমিকদের বেতন কমিয়ে লাভ করার টেন্ডেন্সি থেকে আমাদের সরে আসতে হবে। 40 লক্ষ শ্রমিক যে সেক্টরে কাজ করে, 1 টাকা করে শোষণ করলে 40 লক্ষ টাকা শোষণ হয়। তাহলে 100 টাকা করে যদি আপনি শোষণ করেন তাহলে কতশো কোটি টাকা শোষণ করা হয়। এই হিসাবটা দয়া করে আপনারা একটু করার চেষ্টা করবেন। গার্মেন্টস শ্রমিকদেরকে নো এক্সপ্লয়টেশন, নো মোর ডিপ্রাইভেশন, নো মোর ডিসক্রিমিনেশন। তাদের আপনারা যেভাবে লাভ করছেন আমি চাই সে লাভের শেয়ারটা শ্রমিক ভাই বোনদেরকে দিবেন। জনাব ইসরাফিল আলম, আপনি আমাদের সঙ্গে থাকেন। জনাব এম নাজিমুদ্দিনের কাছে আমরা একটু শুনতে চাইবো যে গত কয়েক বছরে বিএনপির আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে মাঠে মঞ্চে দেখা গেল বেতন বৃদ্ধি, নিরাপত্তা, শ্রমিক অধিকার রক্ষায় আলোচিত কর্মসূচিগুলি সেভাবে আপনাদেরকে সোচ্চার দেখা যায় না। অথচ আজকে বেগম খালেদা জিয়া বললেন এই সরকারের আমলে এই সরকার শ্রমিকদের জন্য কিছুই করেনি। মে দিবসে আলোচনায় তিনি আরো বলেছেন যত উন্নতির কথা তিনি বলেন, যত উন্নয়নের কথা সরকার বলেন তার চেয়ে অনেক বেশি দুর্নীতি করছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার বা এই বক্তব্যের পক্ষে আপনার যুক্তি কি জনাব এম নাজিমুদ্দিন? এবং বিএনপি সরকার বা যে সময় ক্ষমতায় ছিল বা তার আগে সরকার শ্রমিকদের জন্য আসলে কি করেছিল?
আমরা একটি শুনলাম যে মানে 3 দফা যে বেতন বেড়েছে সেটি এই সরকারের আমলে হয়েছে। জি, না তাহলে ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাচ্ছি আর কি যে প্রথমে আপনার প্রশ্ন হচ্ছে বিএনপি বা যে শ্রমিক দল শ্রমিকদের আন্দোলনের যে বেতন বৃদ্ধির আন্দোলন আমরা খুব একটা আমাদেরকে দেখা যায় না, এ কথা সঠিক না। যেমন আজকের একটা উদাহরণ দিই, শুধু আজকে মে দিবস, মহান মে দিবস, সারা বিশ্বে স্বীকৃত, মালিক শ্রমিক সরকার সবাই স্বীকার করে আজকের মে দিবস। আজকের মে দিবসে আমরা চট্টগ্রামে একটা সমাবেশ করেছি, আমাদের কথা ছিল আমরা র্যালি বের করবো, কিন্তু পুলিশ আমাদের র্যালি বের করতে দেয় নাই। আমরা পুলিশের পারমিশন নিয়েছি, তারপর আমাদের র্যালি বাইর করতে দেওয়া নাই। পুলিশ বলতেছে সরকারি দলে 2 গ্রুপ 2টা বিরাট বিরাট সমাবেশ করতেছে, আপনারা যদি মিছিল বাইর করেন ওদের যে কোনো খণ্ড মিছিলের সাথে আপনার সংঘর্ষ হয়ে যেতে পারে, আপনারা আক্রান্ত হতে পারেন, সুতরাং আপনার মিছিল বাইর করেন না, আমাদেরকে মিছিল বাইর করতে দেয় নাই। এটা হচ্ছে সরকারের দমন নীতির কারণে, যেটা আমরা পারতেছি না। আমরা বেতন বৃদ্ধির আন্দোলন করলেও সেটা এরকমই হবে আর কি। তারপরে যেটা বলতেছেন যেমন বিএনপি সরকার বেতন বৃদ্ধি করে নাই বা করতেছে না, এই কথাও ঠিক না। যেমন যে শহীদ জিয়া রহমান ক্ষমতায় আসার আগে পর্যন্ত শ্রমিকদের যে মৃত্যু ক্ষতিপূরণ ছিল মাত্র 21,000 টাকা। কোন রকম কোন আন্দোলন সেটা উনি একসাথে করেছেন 30,000 টাকা, 14,000 টাকা থেকে 30,000 টাকা, এবং এর পরবর্তী সময়ে আস্তে আস্তে বাড়তেছিল আর কি। এখন 1 লক্ষ টাকা, কিন্তু 1 লক্ষ টাকা এখন পর্যাপ্ত না। 2001 থেকে 2006 সাল পর্যন্ত গার্মেন্টস সেক্টরে ন্যূনতম মজুরি কত ছিল জনাব এম নাজিমউদ্দিন? 2001 থেকে 2006 সালে গার্মেন্টস সেক্টরের ন্যূনতম মজুরি কত ছিল? সম্ভবত 2000। আপনি কি 2000 কত টাকা ছিল? 2000 কত? 1500 সামথিং টাকা ছিল আমার যতদূর মনে পড়ে। কি জি জনাব ইসরাফিল কি কিছু বলছিলেন? 1650 টাকা ছিল। 1650 টাকা ছিল। জি, 1650 টাকা ছিল। তো আপনি কি মনে করেন 2006 সাল পর্যন্ত যে সেটি 1650 টাকা ভালো টাকা ছিল বা এনাফ টাকা ছিল ইয়াদের জন্য, শ্রমিকদের জন্য? জনাব এম নাজিমউদ্দিন? না, এরা টাকা ছিল না, এবং সেটা পরবর্তী পর্যায়ে আরো বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং মালিকরা যথেষ্ট প্রতিরোধ করা সত্ত্বেও সরকার সেটা মানে নাই। সরকার বলতে যে বাড়িতেই হবে, এবং সে মালিকরা ইচ্ছার বিরুদ্ধে এবং যে কোনো কারণে অনেক কৌশল করার পরে মালিকরা বাড়াতে বাধ্য হয়েছে। এটার জন্য মালিকদের মধ্যে বিরাট অসন্তোষ ছিল, এবং সরকারের বিরুদ্ধে তারা অনেক আন্দোলনও করেছে। কিন্তু সরকার বলছে যে না, শ্রমিকদেরকে ঠকাইয়ে কোনো রকম ব্যবস্থা করা যাবে না, শ্রমিকদেরকে তাদের প্রাপ্য তাদেরকে দিতেই হবে। এটা বিএনপি আমলের আমি কথা বলছি আর কি। আমি জনাব ইসরাফিল আলম আপনার কাছে জানতে চাইবো যে আমাদের অর্থনৈতিক উন্নতি রিজার্ভ রেকর্ডের জন্য জনশক্তির রপ্তানি খাত বড় ভূমিকা দেখে আসছে, ভিন দেশে কর্মরত বাংলাদেশের নিরাপত্তা স্বার্থ সুরক্ষার জন্য সরকারের নজরদারি এত কম কেন? প্রবাসীদের, আমাদের সরকার প্রবাসীদের অধিকার, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার জন্য শুধু বাংলাদেশ নয়, এই দক্ষিণ এশিয়াতে নয়, বিশ্বে নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করছে। প্রবাসী অভিবাসী নীতি, অভিবাসী আইন এবং ইউএন কনভেনশন 1990, যেটা আপনার প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের অধিকার এবং কল্যাণের কথা বলা হয়েছে, সেটা আমরা অনুস্বাক্ষর করেছি। সেটাকে সামনে রেখে আমরা আইন প্রণয়ন করেছি, এবং জিএফএমডি গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতির দায়িত্ব পালন করছে এখন বাংলাদেশ। অ্যাপারেন্টলি আপনাদের আসলে এর মানে এই আমরা এইটা আসলে খুব সুফল আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা 1 মিনিট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আবার আপনাদের কাছে। জনাব এম নাজিমউদ্দিন, আমরা খুব সংক্ষেপে জানতে চাইবো যে হরতাল অবরোধের মতো কর্মসূচিতে আমরা দেখি যে পরিবহন শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। আপনিও নিশ্চয়ই সেটা এক্সপিরিয়েন্স করেছেন, এবং শ্রমিকরা এসে আপনার কাছে বলেছেন, তখন আপনি কি জবাব দেন বা আপনাদের বক্তব্য কি থাকে যখন বড় হরতাল অবরোধ বা এইসব কর্মসূচির মধ্যে আপনি যান তখন? জনাব এম নাজিমউদ্দিন। না, হরতালের কথা যেটা বলতে, হরতাল এটা কেউ শখে কেউ হরতাল করে না। হরতালের জন্য আমি মনে করবো যে দায়ী সরকার। সরকার হরতালের মতো পরিস্থিতি সৃষ্টি না করলে হরতাল হয় না, হরতাল করার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু জনাব এম নাজিমউদ্দিন, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনারা ধরেন 3 মাস টানা অবরোধ দিলেন, আপনি 3 মাস টানা অবরোধ দিলেন, সেই অবরোধের সময় শ্রমিকরা আসলে কিভাবে জীবন ধারণ করবে সেই ব্যাপারে আপনারা কি ভাবেন আসলে? না, সেটা হচ্ছে আমরা যেটা বলতেছি, সেটা যদি সরকারের ব্যাপার আন্তরিক হয়, তাহলে হরতাল বা অবরোধ না হওয়ার মতো কারণটা ঘটাই ফেললেই হয়ে যায়। ধরেন সরকার দুষ্ট, সরকার এই ধরনের লোক না, সরকার দুষ্ট সরকার, কিন্তু আপনারা যে 3 মাস অবরোধের ডাক দিয়েছেন, ধরেন এই সময়টাতে তারা কি খেয়ে বেঁচে থাকবে, আপনারা কি ভাবেন সেটা সম্পর্কে? না, সেটা যদি ভালো একটা কিছু করতে গেলে সবাই কম বেশি কিছু কষ্ট শেয়ার করতে হবে।
আমরা সেইভাবে শ্রমিকদেরকে এবং জনাব এম জনগণকে নাজিমুদ্দিন, এবং জনাব ইসরাফিল আলম, আপনাদেরকে ধন্যবাদ। আমি এসপিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, কারণ বাজারের আগুনটি আসলে এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমরা তার সেই সব খবরগুলি জানাবো আপনাদের।